আমাদের সমন্বয়কদের বাবারা কিন্তু কোটিপতি না। সময় আমরা যেভাবে এখন ঢাকার মানুষরা মেট্রো ইউজ করি, আমরা যেভাবে লোকাল বাস ইউজ করি, ওরা এইভাবে হেলিকপ্টারটাকে ইউজ করছে। কার টাকায় ইউজ করছে হেলিকপ্টারটাকে? আসিয়ার দাফনে ওরা কার টাকায় হেলিকপ্টারে করে গেল? আমার প্রশ্নটা রয়ে গেল। তারা সাধারণ জনগণ হয়ে আসিয়ার মৃত্যুতে তারা কিভাবে হেলিকপ্টারে করে আসিয়াকে দাফন করতে চায়? আমার বাঙালি জাতির কাছে প্রশ্ন, তারা কিভাবে চায়? কই আমি তো সম্ভব না আমার পক্ষে, এটা আমি এটাকে ক্যারি করা, একটা হেলিকপ্টার ভাড়া করে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাই। ঠিক আছে, ওরা একই দিনে, ঠিক আছে, ওরা মানে ধরেন যে একই দিনে এই একবার আসে হেলিকপ্টার দিয়ে, একবার যাইতেছে হেলিকপ্টার দিয়ে, ওরা ইফতার পার্টিতেও করতেছে, ওরা বিভিন্ন জায়গায়, ওরা হেলিকপ্টার ছাড়া আমি ওদেরকে দেখি না ভাই বর্তমানে। কেন ওরা হেলিকপ্টার ক্যারি করতেছে? তারা কি আমার বাংলাদেশের কোনো উঁচু স্তরে আছে যে তাদের লাইফ রিস্ক আছে? তাদের লাইফ রিস্কও নাই। আর লাইফ রিস্কও যদি থেকে থাকে, ওদের সর্বপ্রথমে বলতে চাচ্ছি, আমরা সার্জিস কিংবা যাদেরকে আমরা সমন্বয়, যাদেরকে আমরা পুরা বাঙালি চিনি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাদের দিকে আমরা তাকায় আছি যে আমাদের বাংলাদেশটাকে তারা নতুন করে গড়বে, আমরা আশা করেছিলাম। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা লাশ নিয়ে হোক বা বিভিন্নভাবে হোক, তারা রাজনীতিটা কেন শুরু করছে? তারা ছিল সাধারণ ছাত্র, সাধারণ জনতা, তাদের থাকার কথাও ছিল সাধারণ ছাত্র, সাধারণ জনতা। তবে দেশটা স্বাধীন হওয়ার পর অল্প কয়েক মাস পরেই তারা কেমন যেন করে রাজনীতির মধ্যে জড়ায় যাচ্ছে, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। এর মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু শুধুমাত্র যে আসিয়াই ধর্ষিত হয়েছে ব্যাপারটা কিন্তু তেমন না। একদিনে 11টা ধর্ষণ হয়েছে আমাদের বাংলাদেশে। আসিয়ার ঘটনাটা যখন চলছিল ঠিক সেই সময় আমাদের কোনো সমন্বয়ককে, আমাদের কোনো প্রশাসনিক মানুষদেরকে আমি দেখি নাই তারা একটা পোস্ট করতে কিংবা তারা এটা নিয়ে কাজ করতে। তারা আসিয়ারটা ব্যর্থ হয়েছে, হতে পারে ওরা কাজ করতেছে আসিয়াকে নিয়ে, কিন্তু আদার্স যে ঘটনাগুলো ঘটেছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, কিংবা আমার আরও 11টা বোন ধর্ষিত হয়েছে, তাদেরকে নিয়েও কোনো পোস্ট, অ্যাটলিস্ট যে তারা কি বলবো ভিউ করার জন্য পোস্ট, ওই পোস্টও কিন্তু কোনো সার্জিস করে নাই, কোনো সমন্বয়ক করে নাই, কেউই করে নাই। তারপর আমি বলতে চাই, তারা এত ধরেন যে ওরা তো আমাদের দেশের কোনো বড় কোনো পর্যায়ে নাই, তারা এখন বর্তমানে কেউ উপদেষ্টাও না, ঠিক আছে, ওরা উপদেষ্টা না, ওরা বাংলাদেশের কোনো ইয়েতেও নাই, উঁচু স্তরেও নাই, তারা সাধারণ জনগণ। তাদের নিজের মুখের কথা যে তাদের বাবারা কোটিপতি না, ওরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ওরা নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাহলে তারা কিভাবে পারে যেই কোনো জায়গায় যাওয়ার? এই যে সরকারি হেলিকপ্টার ব্যবহার করা, এমনকি আমি যেটা মনে করি যে ওরা সরকারি হেলিকপ্টার ছাড়াও প্রাইভেট হেলিকপ্টার ইউজ করে। এখন ওরা যদি বলে যে আমরা নিজে ভাড়া দিয়ে হেলিকপ্টার ক্যারি করি, তাহলে তোমরা এই টাকাটা কোত্থেকে পাও? তোমরা যখন আন্দোলন করি তোমরা তখন বলছিলা যে আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে আমি জুতা পরে আসছি, আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে মেস ভাড়া দিচ্ছি, লেখাপড়া করতেছি। তোমরা যেই জায়গায় বন্ধুর টাকা হাওলাত করে চলছো ঢাকা শহরে, সেই জায়গায় তোমরা একই ঢাকা শহরে দেশ স্বাধীনের পরে, ঠিক আছে, 24-এর দেশ স্বাধীনের পরে তোমরা কিভাবে পারতেছো হেলিকপ্টার দিয়ে চলাচল করতে? তোমরা কিভাবে পারতেছো ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে? ভাই আমি তো পারতেছি না ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে। আমার পুরো আলমারিতে যদি দেখেন আমার সর্বোচ্চ 2টা ব্র্যান্ডের কাপড় চোপড় থাকবে, কিন্তু ওদেরকে তো আমি ব্র্যান্ডের পাঞ্জাবি ছাড়া আমি দেখি না। রাইট, আমি দেখছিলাম অনেকেই বলছি যে ওরা একটা বড় আওয়ামী লীগ, রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে ওরা দল গঠন করলো, এমনকি গোপন অর্থের উৎস সেটাও বলছে না, কোথায় টাকা পাচ্ছে। এনসিপির যে ইফতার পার্টি হয়েছে ইন্টারকন্টিনেন্টালে, মানে কয়েক কোটি টাকা খরচ করছে। হ্যাঁ, ওরা কিভাবে সম্ভব? মানে ওদের শুধুমাত্র ইফতার পার্টি না, আপনাদেরকে আমি মজার ব্যাপার বলি, আমি জানতাম না যে ওদের সংসদের সামনে ওদের পার্টি নাম ঘোষণা হচ্ছে। আমার বাবা আসে, আমি আমার বাবাকে নিয়ে সংসদের সামনে বিকালবেলা চা খেতে যাই, তখন আমি দেখি যে এখানে কেন এত মানুষ, তখন যে দেখি ওদের পার্টির নাম ঘোষণা করতেছে, বিরাট বড় আয়োজন। আমি বলবো আমাদের যত বিগত পার্টিরা ছিল তারাও এত বড় আয়োজন করতে পারে নাই, এত সুশৃঙ্খলভাবে ওরা মানে সব কিছু এত ম্যানেজেবল করে ফেলছে। কিভাবে সম্ভব? একটা সাধারণ ছাত্র, আমি একটা সাধারণ ছাত্রী, কিভাবে করে আমরা পারি একটা দল গঠন করতে? রাতারাতি আমরা দল গঠন করে ফেলি, আমরা এত বড় বড় ইফতার পার্টি করে ফেলি, আমরা হেলিকপ্টারে চড়ে ফেলি। এটা তো আমার মানে অনেক বড় আমার তাদের কাছে প্রশ্ন। তারা কিন্তু বিগত সরকারকে বলেন বা যে কোনো অন্যায় তারা বলছে যে প্রশ্ন করতে হবে, আপনারা আওয়াজ তোলেন, আপনারা ফেসবুকে আওয়াজ তোলেন। আমরা এখন ফেসবুকে আওয়াজ তুলতেছি, আপনারা এত টাকা কোত্থেকে পান? এত টাকার উৎস আপনারা কোত্থেকে আনতেছেন? এটা আমার প্রশ্ন। ওরাই বলছে অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতে। আমি বলতেছি না আপনারা অন্যায় করতেছেন, আমি দোষ চাপাই দিতেছি না যে আপনারা এই ভুল, আপনারা আমাদেরকে উত্তর তো দিবেন।
আপনার সাথে কাঁধ মিলায় আমার ভাইয়েরা রক্ত দিছে, আমি আহত ছিলাম, আমার বোনেরা আহত হয়েছে, আমার বোনেরা মৃত্যুবরণ করছে, আমার ভাইয়েরা রক্ত দিছে, কত মায়ের বুক খালি হয়েছে, আপনাদের মুখের কথায় কতগুলো ছাত্র চলে গেছে। আজকে আপনারা, আমরা যে জীবিত ছাত্রীরা আছে, জীবিত জনগণ আছে, সাধারণ জনগণ, তাদেরকে আপনারা কেন প্রশ্নের উত্তর দিচ্ছেন না? এত টাকা কোত্থেকে আসতেছে? আর টাকা আসতেছে, সব কিছু আপনারা করতেন। আমাদের সমস্যাটা কোন জায়গায় সৃষ্টি হয়েছে? আপনারা যখন আমাদের দেশটাকে সুন্দর দেশ গড়তে পারছেন না, আমরা মানে বিগত দিনগুলো থেকে আরও একদম বিশৃঙ্খলাময় একটা দেশ আমরা উপহার পেয়েছি, তাই আমাদের মনে প্রশ্নগুলো আসতেছে। আপনি যদি একটা সুশৃঙ্খল বাংলাদেশ আমাদেরকে উপহার দিতেন, আজকে আমি দেখতে চাইতাম না আপনি কত টাকা দামের পাঞ্জাবি পরেছেন, আমি আজকে দেখতাম না আপনি কেন হেলিকপ্টারে চড়েছেন। আমরা আপনাকে হেলিকপ্টারে চড়াতাম, সমন্বয়কদেরকে আমরা হেলিকপ্টারে চড়াতাম, জনগণ হেলিকপ্টারে চড়াতাম, সমন্বয়কদেরকে আমরা উপহার দিতাম, ব্র্যান্ডের জামা পরেন। আমরা সমন্বয়কদেরকে বলতাম আপনি রাষ্ট্রের এই পর্যায়ে যান, যদি আপনারা কাজটা করতেন। আপনারা একটা লাশের সামনে দাঁড়ায়, আমি দেখতেছি হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিতে চাইছে, তখন পিছন থেকে হুজুর বলতেছে যে আপনারা জায়নাজা দেন, আপনারা দাফন করেন, ব্যাপারটা শেষ করেন। তোমরা ছিল সাধারণ জনগণ, সাধারণ ছাত্র। সাধারণ ছাত্র কেন রাজনীতিবিদের মতো সব জায়গায় গেলে বক্তৃতা দিতে হবে? আমরা তো আপনাদের থেকে এটা আশা করি নাই। আমরা ভাবছি আপনারা আমাদের মতো সাধারণ, আপনারা আমাদের মতো পায়ে হাঁটার সাধারণ মানুষ, আপনারা হেলিকপ্টারের মতো এত ব্যয়বহুল যানবাহন চলাচল করবেন, এটা আসলে আমাদের জানা ছিল না। আমরা আসলে এটা নিয়ে খুবই কি বলবো, দুঃখই পেয়েছি বলা যেতে পারে। 7 মাসে কি প্রত্যাশা পূরণ হয়েছে? কোনো প্রত্যাশা? 7 মাসের প্রত্যাশা বলতে, যখন দেশটা স্বাধীন হলো, আমি যেহেতু দেশের বিভিন্ন জায়গায়, ভাই আপনারা অনেকে আমাকে বলতে পারেন আপনি তো দেশের বাহিরে যান, বাহিরে যেয়ে কিন্তু চলে আসি। আমি আমার দেশটাকে যখন আমরা উন্নত করতে চাইবো, দেশ বিদেশ যাবেন, যে ওইখান থেকে শিখে বাংলাদেশে এটা অ্যাপ্লাই করতে হবে। যখন আমি দেশ স্বাধীন হলো, আমি দেশের বাহিরে যাব, টিকিট কাটতে গিয়ে দেখি টিকিটের দাম বেশ কমে গেছে। বড়জোর এটা 2 মাস ছিল, 2 মাস পর টিকিটের দাম বিগত দিন থেকে আরও ডাবল 2 গুণ হয়ে গেছে। আমাদের এয়ারপোর্টে অনেক ধরনের অনেক কিছু বিদেশিদের জন্য করা হয়েছে, প্রবাসীদের জন্য করা হয়েছে, কিন্তু এখন আপনি যান আবার আগের মতো দুর্নীতি। আপনারা যদি কোনো উন্নয়ন করে থাকেন, সেটাকে যদি আপনারা অটুটভাবে ধরে রাখতে না পারেন, তাহলে তো এই উন্নয়নের কোনো কাজ হবে না, তাই নয় কি? আমি এই এয়ারপোর্টের বিষয়টা লক্ষ্য করলাম। এছাড়া আপনি বলতে পারেন আমি তেমন কোনো দৃষ্টান্তমূলক কিছু দেখি নাই তাদের, যে তারা এটা করছে, এটা এখন পর্যন্ত ধরে রাখছে। আসলে করলেও আমরা সেটা ভুলে গেছি। ওদের করার মানে টাইমটা এতই কম ছিল, ওরা যদি কোনো উন্নতি করেও থাকে সেটা আমরা ভুলে গেছি এই 6-7 মাসে। ওরা এটা ধরে রাখতে পারে নাই। আর আমাদের সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে, আপনারা ছিলেন সাধারণ মানুষ, সাধারণরা কেন আপনারা অসাধারণ হবেন? আপনারা তো নিজ থেকে অসাধারণ হবেন না, আমরা আপনাদেরকে অসাধারণ বানাবো, আমরা আপনাদেরকে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিব যে আপনারা অসাধারণ। হ্যাঁ বলেন।